ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব-19 যুব এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা রবিরঞ্জন। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। এবং জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। 31 দফা সবার কাছে পৌঁছে দিতে হবে। স্বাগত এসেছেন সকালের সংবাদে। সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেন তিনি। সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে বিভিন্ন বিষয় এবং 31st নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31st নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি এবং পানুস উড়ানো যাবে না। এই সভাটার উদ্দেশ্য ছিল 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। কোনো বিদেশিকে আর অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এছাড়া সীমান্ত এলাকায় পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের কাছে উপস্থাপন করে তাদের বিশ্বাস আস্থা অর্জন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। বিকেলে রাজধানীর খিলক্ষেতে বিএনপির কর্মী সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত মন্ডল আলমের রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খিলক্ষেত থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হয়ে লন্ডন থেকে ভার্চুয়ালে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, বিএনপি একা পারবে না, আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরে দলের নেতাকর্মীদের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার আহ্বান জানান। জনগণের আস্থা অর্জন করে ইনশাআল্লাহ আমরা পথ চলবো। আমরা জনগণের আস্থা 50% না, আমরা চেষ্টা করব 80 to 90% গিয়ে যাতে জনগণের আস্থা অর্জন করে যাতে আমরা আমাদের নির্দেশনা মোতাবেক আপনার নির্দেশনা চলতে পারি। ভার্চুয়ালে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাজের মাধ্যমে জনগণের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে দলের নেতাকর্মীদের। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন, অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো। এবং ওই যে আস্থা, এই আস্থাকে যদি ধরে রাখতে হয়, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ঠাকুর রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন হচ্ছে কাজের পালা। কাজ কি? কাজটি হচ্ছে 31 দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে। কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। কাজ হচ্ছে
জনগণের আস্থাকে ধরে রাখা। এবং আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রায় 3 মাস পর তেজগাঁও এবং গাজীপুরে কারিগরদের নিয়মিত প্রশিক্ষণ দেয় বিআরটিসি। এখন পর্যন্ত 400 জন কারিগর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম। বিআরটিসি দীর্ঘকাল লোকসানে থাকলেও বর্তমানে পরিবর্তন এসেছে সংস্থাটির কার্যক্রমে। দুর্নীতি ও অনিয়ম দূর করতে পারায় সফলতা এসেছে বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। লোকসান আর ভর্তুকি, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, বকেয়া দুর্নীতি বন্ধ করে অন্ধকার থেকে আলোর পথে বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। লোকসানি বিআরটিসি এখন দেখতে শুরু করেছে লাভের মুখ। বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম আসার পর 2022 সালে বন্ধ কারখানা আবারও চালু করে ওয়ার্কশপ তৈরি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। আসলাম, জয়েন করলাম, কোনো ট্রেনিং বলতে কিছু নেই, অর্থাৎ কোনো একজন কারিগরের কোনোদিন তার এখানে ট্রেনিং হয়নি। আবার আমাদের গাড়ির কাজ বাইরে পাঠাই করা এটাও বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গাড়ি বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে, আবার বাইরের লোক এসে বন্ধ হয়ে গেছে। আমরা এটা গতকাল মধ্যে হিসাব করছি, অলমোস্ট আমরা 400 লোকের আমরা টেকনিশিয়ানদের ট্রেনিং দিচ্ছি। আমরা 300-এর উপরে টপ ট্রেনিং এর অর্থাৎ ট্রেনার সৃষ্টি করছি ড্রাইভিং। বর্তমান রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে যাওয়ার পরিকল্পনা করছে বলেও জানান এর চেয়ারম্যান। আমরা শেয়ার মার্কেটে যাইতে পারি, এখন যে বিআরটিসির যে অবস্থা, আমরা দ্রুত শেয়ার মার্কেটে যাওয়া উচিত আমি মনে করি। বিআরটিসির সুনাম যদি ধরে রাখা যায়, যে সুনাম যদি থাকে, অর্থাৎ শেয়ারের দাম কিন্তু নির্ভর করে সুনামের উপরে, অর্থাৎ যে এখানে মার্কিং কার্ডিং নাই, সুনাম আছে, এটা কিন্তু আপনার কিন্তু শেয়ারের দাম কিন্তু এটা বাড়বে, এটাই হলো স্বাভাবিক। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের সুবিধার্থে সকলের জন্য ন্যায্য মূল্যে পণ্য কেনার সুযোগ করে দেওয়া হবে বলেও জানান বিআরটিসির চেয়ারম্যান। যে আমাদের যে বিআরটিসি যেহেতু আমাদের ট্রাক আছে, আমি গতকাল অলরেডি নির্দেশনা দিছি যে আমাদের ট্রাক দিয়ে আমরা সবজি এবং নিত্যপণ্যের ডিম আমরা এগুলো নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের এখানে ক্যাম্পাসে আমাদের যারা আপনারা যারা মানে আমাদের লোকজন তারা কিনতে পারবে মানে ন্যায্য মূল্যে। দেখেন আমি বলছি অনেক দূর এগিয়েছি, অনেক দূর যেতে হবে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভাড়ার টাকায় জমি ও বাংলো বাড়ির মালিকানার সুযোগ করে দিতে যাত্রা শুরু করলো বাংলা বসতি। ঢাকার আমিনবাজারে প্রস্তাবিত ঢাকা হেমায়তপুর মেট্রো রেল লাইনের পাশেই গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম টেকসই জীবনযাপনের সুবিধা নিয়ে আধুনিক টাউনশিপ বাংলা বসতি। 30% ডাউন পেমেন্টে টাকা পরিশোধের মাধ্যমে গ্রাহকদের সাফ কবলা দলিলের মাধ্যমে জমির মালিকানা বুঝিয়ে দেওয়া ও পরবর্তী 5 বছরে গড়পড়তা বাড়ি ভাড়ার সমমানের কিস্তি পরিশোধের মাধ্যমে নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স অথবা ট্রিপ্লেক্স বাড়ি নির্মাণের সুযোগ দিয়ে যাত্রা আরম্ভ করল বাংলা বসতি। ঢাকার প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলে এই প্রকল্পের বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শি এবং বাংলা বসতি এর চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ সালাউদ্দিন। এবার জানাবো সারা বাংলার খবর। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কিছুক্ষণ আগেই গাইবান্ধা থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আসলে গাইবান্ধায় কিন্তু গত কয়েকদিন থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু আসলে জনজীবনে একেবারে দুর্বিষহ নেমে এসেছে। তো আমি যদি একটু দেখাতে বলি যে আমি যে রাস্তাটিতে রয়েছি এটি কিন্তু যে পলাশবাড়ি যে গাইবান্ধা মহাসড়ক রয়েছে এবং এই সড়ক হয়ে কিন্তু আসলে যে ঢাকাগামী যে যানবাহনগুলো গাইবান্ধায় ঢোকে এবং গাইবান্ধা থেকে যায়। তো আসলে আপনি দেখছেন যে এই যে গাড়িগুলো যাচ্ছে যে দিনের বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে, এই কুয়াশার কারণে কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে গতকাল থেকে কিন্তু এই ঠান্ডার প্রকোপটি বাতাসের কারণে আসলে যে বৃদ্ধি পেয়েছে, এর ফলে জনজীবনে কিন্তু একটা বিপর্যয় নেমে এসেছে। এর ফলে যে গাইবান্ধার যে হাসপাতালগুলোতে দেখেছি যে শীতজনিত রোগের কিন্তু আসলে যে রোগী এটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং সাথে সাথে যে আসলে আমি যে স্থানীয় যে কথা বলেছি তারা যেটি আমাকে জানিয়েছে যে সরকার তরফ থেকে এবং যে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে কিন্তু কোনো প্রকার কিন্তু তাদেরকে শীতবস্ত্র বা দিয়ে কিন্তু সহযোগিতা করেনি, এমনটিও আমাকে
জানিয়েছে। তা আসলে আপনি কিন্তু যে জানেন যে গাইবান্ধা যে এই অঞ্চলটি কিন্তু চর বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের যে বেশিরভাগ বেশ কিছু এলাকা কিন্তু আসলে চর অঞ্চল হয়, কিন্তু আসলে সেই চর অঞ্চলের যে মানুষগুলো তারা কিন্তু আরও বেশি বিপাকে পড়েছেন। এবং সাথে সাথে যে এই যে এখন কিন্তু আসলে ঘরে ঘরে ধান মাড়াইয়ের কাজও কিন্তু চলছে। এই ঠান্ডাকে উপেক্ষা করে তারা কিন্তু এই কষ্ট করে কাজ করে যাচ্ছেন। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে এটা শীতের সবশেষ খবর। অবৈধ অস্ত্র কারবারি চক্রের অন্যতম হোতা ও ডজনখানি মামলার আসামি খালেক ও তার 2 সহযোগীকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজারের সদর থানাধীন দক্ষিণ ডিগপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় 6টি দেশীয় তৈরি এলজি পিস্তল এবং 70 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করে। অস্ত্রগুলো মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুত করত এবং পরবর্তীতে এই অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করা হতো। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খুলশী ইউনিয়নে বিএনপির উদ্যোগে রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির 31 দফা নিয়ে মত বিনিময় ও আলোচনা সভা হয়েছে। খলসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মত বিনিময় সভা হয়। খলসি ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আলম সহ আরও অনেকেই। জমিয়তে উলামায়ে ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট শাখার উদ্যোগে কাউন্সিল অধিবেশন হয়েছে। পৌর শহরের অগ্রজাতীয় কনভেনশন সেন্টারে জমিয়তে উলামায়ে হালুয়াঘাট শাখার আহ্বায়ক মাওলানা নূর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে জেলা শাখার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহসভাপতি ফরিদ হাবিবুল্লাহ রুশদি, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকি। কাউন্সিলে নূর হোসেনকে সভাপতি ও নুরুল হুদাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। বগুড়ার শিবগঞ্জে ওয়ার্ড বিএনপির ভোট সেন্টার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলার আলাদিপুর আলিম মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়। শিবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারিস আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব ও বিএনপির নেতা আবু সাইদ সহ আরও অনেকেই। টাঙ্গাইলে নাগরপুরে সুধীজন ও মহিলা কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। নাগরপুর মহিলা অনার্স কলেজের উদ্যোগে কলেজ হল রুমে এই মতবিনিময় সভা হয়। অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ফেরদৌস আরা ও ব্যারিস্টার নুসরাত খান সহ আরও অনেকেই। ফ্যাসিস্ট সরকারের কৃষি নীতিমালার বিরুদ্ধে সমালোচনা করে কৃষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ প্রগতিশীল কৃষক পরিষদ। ভারুইমারি বড় বটতলায় এই সাংবাদিক সম্মেলন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী। এ সময় তিনি কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, বৈষম্যের শিকার কৃষকদের জীবনমান উন্নত করতে সম্মিলিত প্রয়াস প্রয়োজন। পরবর্তী কৃষি নীতিমালা কৃষকদের স্বার্থে কাজ করেনি এবং তাদের বিপন্ন করেছে। চট্টগ্রামে ব্যাগ প্রস্তুতকারক মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এছাড়াও এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী মুর্তজা খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমাজে আলেমদের ভূমিকা প্রচার ও প্রসারে করণীয় বর্জনীয় বিষয়ক আলোচনা সভা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আসাদিয়া নুরিয়া একাডেমির উদ্যোগে আয়োজিত গোল টেবিল সভায় আহলা দরবার শরীফের সাজ্জাদান শিন মোহাম্মদ শরফুদ্দিন সম্রাটের সভাপতিত্বে এই অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। নুরুল্লাহ রাইহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি।
চট্টগ্রামের মাজারের খাদেম ইমরানের পরিবারের সদস্যদের উপর গুলি বর্ষণ, প্রাণনাশের হুমকি দিয়ে হয়রানি ও সামাজিকভাবে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের কথিত ভাতিজা মনিরুল ইসলাম আজাদের বিরুদ্ধে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ইমরানের বোন লিলি আক্তার। তিনি বলেন, 5 আগস্টের পর দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার কথা থাকলেও মনিরুল ইসলাম আজাদের সন্ত্রাসী কার্যক্রম এখনও এলাকায় বিদ্যমান রয়েছে। এ পর্যায়ে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বগুড়ায় জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান হাটে। এখান থেকে কিন্তু শত শত ট্রাক কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সবজি সরবরাহ করে থাকে এবং এখানকার যারা স্থানীয় কৃষক তারা কিন্তু সবজির চাষাবাদ করেন এবং তারা এই মহাস্থান হাটে নিয়ে আসেন। আজকের যে বাজার দর আমরা দেখতে পাচ্ছি যে আলুটা ছিল 100 টাকা কেজি, নতুন আলু সেটা কিন্তু 2 দিনের ব্যবধানে চলে এসেছে 80 থেকে 85 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তা আলু বাদেও শশা কিন্তু প্রতি মন বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 1100 টাকা। বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকায় এবং পুরাতন আলু বিক্রি হচ্ছে 2800 টাকা মন। সিম 1500 থেকে 1600 টাকা মন। গত 15 দিন পূর্বে ছিল 3200 টাকা মন। পাতা পেঁয়াজ 40 টাকা, গত সপ্তাহে ছিল 45 থেকে 50 টাকায়। কাঁচা মরিচ যে মরিচের ছিল গত সপ্তাহে 45 থেকে 50 টাকা, সেই মরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। আমি আপনাকে জানিয়ে রাখি যে এখন এই মুহূর্তে আছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু পাইকারি রেটে কিন্তু বিক্রি হচ্ছে আলু, নতুন আলু। আমরা নতুন আলুর সম্পর্কে জানতে চাবো যে এই যে আলুর বর্তমান দাম কত এবং 2 দিন আগে এর দাম কত ছিল? 2 দিন আগে ছিল 90 থেকে 95 আর বর্তমান এখন 87 টাকা, 87 দাম কম, আমদানি হচ্ছে, দাম কমবে, গাড়িস্থ কৃষকের আমদানি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি শুনলেন যে আলুর আমদানি প্রচুর পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মহাস্থানের যে পাইকারি বাজার রয়েছে এই বাজারে কিন্তু আলুর দাম ধীরে ধীরে কমতে শুরু করছে। পটুয়াখালীর কড়াপাড়ায় উচ্চ ফলনশীল পাট, জাতীয় কেনাফ ও কেনাফ শাকের বীজ উৎপাদন জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে পাট গবেষণা উপকেন্দ্রে এই মাঠ দিবস হয়। BJRI খামার ব্যবস্থাপনা ইউনিটের পিস ও কৃষিবিদ ডক্টর মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন BJRI'র CSO কৃষিবিদ ডক্টর গোলাম মোস্তফা, কৃষিবিদ ডক্টর AKM শাহাদাত হোসেন সহ আরও অনেকেই। শেষ করবো সকালের সংবাদের আগে BRB কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব 19 যুব এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। এবং জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। 31 দফা সবার কাছে পৌঁছে দিতে হবে। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।